দাঁড়া আগে আগে আমাকে প্রসেস করতে দে, কি হলো এটা? নিউজিল্যান্ড কি খেললো এটা? এটা কোনো সেমিফাইনালের ম্যাচ ছিল T20 ওয়ার্ল্ড কাপে? ফিনালের ভাই 33 বলে 100। সাউথ আফ্রিকার তো কোনো চান্সই পেল না এখানটায়। মানে কি বলবো, আমি সেটা দিয়ে শুরু করতে চাইছি, মানে কি বলবোটা কি, এই যে মানে মানুষ না দানব ফিনালেন টিম সাইফার। ভাই ম্যাচ হতো ऐसा, যে খেলবে না তো খেলবে না যেদিন, আর যেদিন খেলবে তো এক তরফা নীতি নিয়ে চলে যাবে। মানে তার আগে একটা কথা বলছে, মানে প্রেডিকশনের মানে সাউথ আফ্রিকা পুরো টুর্নামেন্ট জুড়ে সবার ফেভারিট টিম ছিল, তার সঙ্গে যে এরকম নাইনসাফি হবে এটা কিন্তু কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। তো নিউজিল্যান্ড একতরফা ম্যাচ জিতে নিয়ে চলে গেছে ফাইনালে। T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রথম ফাইনালিস্ট আমরা পেয়ে গেছি নিউজিল্যান্ড। প্রথম ফাইনালিস্ট পেয়ে গেলাম। সেকেন্ড ফাইনালিস্ট কে হতে চলেছে, ইন্ডিয়া না ইংল্যান্ড? তো আমরা আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। নিউজিল্যান্ড প্রথম ফাইনালিস্ট, প্রথম সেমিফাইনাল নিয়ে তো আলোচনা করবোই, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে। আর ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড সেমিফাইনালের প্রিভিউ, স্ট্রেংথ কী কী হতে পারে, টিমের উইকনেসেস কী কী হতে পারে, ইন্ডিয়ার স্ট্র্যাটেজি কী হতে পারে, কীভাবে কী করলে জিততে পারে ম্যাচটাকে আর কি। তো কার পাল্লা বেশি ভারী লাগছে, এইগুলো সব কিছু নিয়ে আলোচনা করবো। প্রিভিউ টাইপের একটা বলে নিতে পারেন, তো শেষ অবধি দেখবেন। এবং তাছাড়া দু একটা কোনো ক্রিকেট জগতের নিউজও আছে, সেগুলো আমরা কভার করে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। তো আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত, আমি শান্তনু। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম টপিক হতে চলেছে কালবৈশাখী ঝড়। গরম আসতে না আসতে ইডেন গার্ডেন্সে কালবৈশাখী ঝড় দেখে নিলাম আমরা। মাত্র 12 ওভার 5 বলে 100 কত রান, 169 রান, 170ই বলা যেতে পারে, 170 রান চেস করে নিয়ে গেল নিউজিল্যান্ড মাত্র 12 ওভারে। মানে টিম সাইফার ওপেনার দুজনে যথেষ্ট ছিল এখানে, আর কাউকে দরকার নেই। 9 উইকেটে জিতেছে টিম সাইফার। কত 33 বলে 59, আর হচ্ছে তোর ফিনালেন 33 বলে 100 মেরেছে। 100 T20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ফাস্টেস্ট 100। যদি আমরা ফুল মেম্বার রেকর্ডগুলো বলছি আর কি, যদি আমরা ফুল মেম্বার নেশনের কথা বলি, তাহলে এর আগে ছিল T20 আইতে আর কি ইন্টারন্যাশনালে রোহিত শর্মার নামে 35 বলে সেঞ্চুরি, সেই রেকর্ডও কিন্তু ভেঙে দিয়েছে। এবং তাছাড়াও যদি আমরা নর্মালি বলি যে মানে নেপাল এই ধরনের টিমের সাহিল চৌহান যেমন কম বলে 100 আছে আরও, মানে মধ্যে কথা হচ্ছে বড় টিমের মধ্যে যদি বলা হয় তাহলে কিন্তু এটা কিন্তু ফাস্টেস্ট 100 ছিল T20 ইন্টারন্যাশনাল ইতিহাসে পুরোপুরি। মানে আমি তো ভাবছি কলকাতা নাইট রাইডার্সের এখন খেমার, মানে টিমের অবস্থাটা কি বলতো, গদগদ হয়ে উঠেছে পুরো একদম। হ্যাঁ, আবার কোথায় এসছে না ইডেন গার্ডেন। হ্যাঁ, আগে বলে দিই ফিনালেন টিম সাইফার কিন্তু দুজনেই কলকাতা নাইট রাইডার্স কিনে রেখেছে এই বছর। আর দুজনে এদের দুজনকে যদি ওপেনিং না করায় তাহলে আর কাকে করাবে? মানে আজকে তো ঝড় দিয়ে শুরু হলো, আইপিএল এর সময় এটা কি হবে, ঠিক আছে, সুনামি না কি হবে সেটা ঠিক আছে, সেটা আইপিএল এর সময় দেখা যাবে। এই ম্যাচ ছিল সাউথ আফ্রিকা এইভাবে হেরে যাবে, এইভাবে খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। এত এই ধরনের খেলা হলে সবার ফেভারিট ছিল না। ये सब क्या हो गया आदि, कैसे हो गया? इन जालिमों ने मिलकर ये क्या हल कर दिया तुम्हारा? ঠিক আছে, মারছে 4-6 মারছে, ঠিক আছে, কিন্তু এই ধরনের খেলা হলে না মানে সেমিফাইনাল লাগে না, মনে হয় কোনো একটা বাইলেটারাল সিরিজের কোনো একটা কমা টিম পেয়ে কেউ কাউকে পেলে দিয়েছে এরকম মনে হয়। প্রত্যেকটা অ্যানালাইসিস বল বা প্রত্যেকটা আমাদের মতন যারা ছোট ছোট ইউটিউবাররা বল, মানে সবার ফেভারিট ছিল সাউথ আফ্রিকা। এমনকি আমি বলে দিই, যদি আমরা টোটাল ধরি, ইন্ডিয়ার থেকেও বেশি সাউথ আফ্রিকা কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ জেতার ফেভারিট ছিল। তাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলবে এটা কিন্তু আমরা আশা করতে পারি, সত্যি আশা করতে। মানে আমি তো ভাবছি ভাই কি দেখলাম হাইলাইট। হ্যাঁ, নিউজিল্যান্ডের বোলারসরা বল প্লাস হচ্ছে ব্যাটসম্যানরাও 169 রান কোনো দিনই কাফি ছিল না। তারপর কলকাতার মতো ইডেন গার্ডেন্সের মতো মাঠে, আমরা জানি ইডেন গার্ডেন্সের লাস্টের ম্যাচটায় কি হয়েছিল, ইন্ডিয়া 254 মেরে দিয়েছিল এর এগেনস্টে। তো এইখানে কোনোদিনই 169 রান কোনোদিনই ছিল না। যদি ম্যাচের উপরে আসি, আমরা ম্যাচের ডিটেলসে আসি, সবার প্রথমে নিউজিল্যান্ড টসে জিতে এখানে বোলিং নিয়েছে, যেটা আমরা ইন্ডিয়াকেও দেখেছি করতে। বোলিং নিয়েছে, বোলিংয়ে নিয়ে সবাই যেটা আশা করেছে আর কি, মানে ইডেন গার্ডেন্সের নেচার হিসাবে, ইডেন গার্ডেন্স হোক কিংবা মুম্বাই তোর ওয়াংখেড়ে স্টেডিয়াম, দুটোর একই রকম, হয়তো মুম্বাই একটু কম, ইডেন একটু বেশি। তো এখানে চেস করাটাই এখন বেটার মনে করা হচ্ছে মধ্য কথা। আর এই সব সিচুয়েশনে না সেমিফাইনাল হোক ফাইনাল হোক, চেসটা মানে মাস্ট বি ইম্পর্টেন্ট। টসটা খুব ইম্পর্টেন্ট থাকে, ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো ইম্পর্টেন্ট টস জিতেছে নিউজিল্যান্ড, ম্যাচও জিতেছে। তো বোলিং নিয়ে প্রথম সব থেকে এখানে সাউথ আফ্রিকার কোমরটা ভেঙেছে হচ্ছে ডিকক আর রায়ান রিকেলটন পরপর 2 বলে আউট হওয়াতে। মানে
দুই যমজ ভাই দুইজনে পরপর পুরো আউট, মানে ওরা তো স্টেবল কোনো ইনিংসে খেলতে পারে। মানে মোদ্দা কথা হচ্ছে পাওয়ার প্লে ফ্লপ হয়েছে, মানে একদম জঘন্যতম ব্যাটিং, ঠিক আছে। তারপর হচ্ছে তোর শর্ট সিলেকশন, ঠিক আছে। আমার কোথায় জানিস তো কি মনে হয়, যেহেতু দেখেছি ইডেন গার্ডেন্সের পিচ, ওখানে 230-40 রানের একটা মোটামুটি টার্গেট রেখে প্রথম থেকে তো তাই ওরা মাথায় নিয়ে এসেছিল, ডমিনেট করতে চেয়েছিল যে পাওয়ার প্লেতে 70-80 রান নেব, তারপরে সেকেন্ড হাফে হয়তো 60-70 রান, তারপরে ফিনিশার হিসেবে। কিন্তু ফিনিশিংটা ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে, লাভটা কি ওটাই ফিনিশিং এর উপরে আসি। তারপরে যে মেন প্লেয়ার এখানে ওদের ডেভিড মিলার কিন্তু ফ্লপ করে গেছে, যে হচ্ছে প্রত্যেকটা আইসিসি নকআউট ম্যাচে গিয়ে সাউথ আফ্রিকাকে কিন্তু জিতিয়েছে বলা যেতে পারে, অনেক ম্যাচে জিতিয়েছে, নকআউট টুর্নামেন্টে ফাইনাল জেতেনি সেটা আলাদা ব্যাপার। কিন্তু ডেভিড মিলার কিন্তু ভালো স্কোর আছে, 2 সেঞ্চুরি আছে নকআউট, মানে আইসিসি নকআউট টুর্নামেন্টে আর কি, টুর্নামেন্টের নকআউট ম্যাচে তো 2খানা সেঞ্চুরি আছে, 49 আছে, 56 রান আছে, এরকম কিন্তু ডেভিড মিলার আছে। ডেভিড মিলার ফ্লপ করে গেছে, যদিও গ্লেন ফিলিপস কিন্তু ডেভিড মিলারের একটা ক্যাচ মিস করেছে, এটা কিন্তু অদ্ভুত বিষয় একটা, কিন্তু তার পরের ওভারেই নাকি সেই ওভারেই মনে হয় আউট হয়ে গেছে তারপরের ওভারে। হ্যাঁ, তো যাই হোক সাউথ আফ্রিকার তরফ থেকে কোনো রকম স্টেবল পার্টনারশিপ দেখা যাচ্ছিল না আনটিল মার্কো ইয়ানসন আর হচ্ছে তোর ট্রিস্টান স্টাফস, এরা দুজনে 77 রানে 5 উইকেট পড়ে গেছিল ওদের, সেখান থেকে এরা দুজন টেনে নিয়ে গিয়ে 100 রানে গিয়ে পৌঁছেছে, 73 রানের পার্টনারশিপ করেছে, 73-77, ওটাই তো বললাম। হ্যাঁ, 73 রানে, ওটাই তো বললাম। আমার মনে হচ্ছে কোথাও 250 রানের পিছু হয়তো ছুটছিল একটা সময়, মানে প্রথম থেকে যা বোঝা গেছে, আর কিছু করার নেই ওখানে গিয়ে কি করবে। যখনই 10 ওভার মোটামুটি ওদের 5টা চলে গেছে, তারপরে ওখানে ক্লপস হয়ে গেছে। তবে মার্কো ইয়ানসনের তুই ব্যাটিং এবিলিটি দেখলি, এটা রিসেন্টলি 1-1.5 বছরের মধ্যে ও যে এইভাবে ব্যাট করতে পারে, এরকম খতরনাক যে ব্যাটসম্যান, এটা কিন্তু ইন্ডিয়ার পিচে ইন্ডিয়ার এগেইনস্টে কিন্তু মার্কো ইয়ানসন যে টেস্ট সিরিজটা হলো ওইখানে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়তো ছিল ইয়েতে ইন্ডিয়ার এগেইনস্টে। তাহলে ওর ব্যাটিং অ্যাবিলিটি যে এত, এখান থেকে সাউথ আফ্রিকাকে কাকে বাঁচাতে হচ্ছে, মার্কো ইয়ানসনকে বাঁচাতে হচ্ছে। তাহলে সেই সময় তো বোঝাই যাচ্ছে যে সাউথ আফ্রিকার অবস্থা কি। তাও লাস্টে তো ও স্ট্রাইক পায়নি, তাই নাহলে আরো 10-15 রান বেশি হতে পারতো ওইখানটায়, 169 অব্দি ওরা গিয়ে পৌঁছাতে পেরেছে শেষ মানে কোথা। আমার মনে হচ্ছে কি বলতো, কোথায় হচ্ছে আজকে দিন ছিল না, আজ পুরোপুরি দিন একদমই দিন ছিল, একদমই দিন ছিল। মানে একটা ম্যাচ হয়, ঠিক আছে, ম্যাচটা আমরা কিছু মানে বিশ্লেষণ করব দেখিয়ে বসে মানে আমরা আলোচনা করছি ঠিকই, কিন্তু আমরা সেটাই ভাবছি যে কি বলবো, মানে ম্যাচের কিছু বলারই নেই। আমি ভাবলাম যে 169 হয়েছে, যাক একটা অন্তত ফাইট করার মতো একটা টোটাল আছে, যে সাউথ আফ্রিকার বোলিং লাইন আপ এত সুন্দর, লুঙ্গি এঙ্গিরি রাবাডা সবাই আজকে ফুল ফর্মে, মানে তোর ফুল ফ্লেজেড বোলিং লাইন আপ নিয়ে খেলছে, মার্কো ইয়ানসন হোক বা হচ্ছে তোর লুঙ্গি এঙ্গিরি হোক, লাস্ট অবধি যাবে সুন্দর। হ্যাঁ, কেশব মহারাজকে আবার টেনেছে আজকে টিমের মধ্যে, তো লাস্ট অবধি যেতে পারে, খেলাটা একটা হবে। কিন্তু ভাই 12 ওভার এইভাবে, তারপরে যে কি মার দিল, মানে সাইফার্ট আর হচ্ছে ফিল অ্যানিল, মানে ঝড় এসছে, ফিন অ্যালেনের কিন্তু এমনিতেও ও কিন্তু পাগল ব্যাটসম্যান, কিন্তু এর আগে তো টি-20-তে ওর 51 না 52 বলে 132 রানের আছে কিন্তু ওর, প্লাস হচ্ছে এর থেকেও বড় স্কোরও করেছে আবার। তাহলে এরকম একটা ব্যাটসম্যান, মানে বলে না, এটা একটা সত্যি কিসমতে লেখা ছিল, যেখানে ডেভেন কনবয় পুরো কনফার্ম ছিল টিমে, ঠিক আছে, প্রথম ওপেনার হিসেবে কিন্তু ওকেই সিলেক্ট করেছিল। হ্যাঁ, লাস্ট যে সিরিজ গেছে সেই সিরিজে ঠিকঠাক খেলতে পারেনি দেখে ফিল অ্যানিলকে কিন্তু সেই ওপেনার হিসেবে, দুটো ম্যাচ ওদের ওপেনাররা, দুটো ম্যাচ পুরো, ওই আগে একটা ম্যাচ আমার কার সাথে ছিল মনে পড়ছে না, ওই ম্যাচটাও পুরো ওরা দুজনে বের করে নিয়ে চলে গেছে, ওটা তো উইকেটই পড়েনি, এটাতে তো উইকেট পড়লো। তবে 12 ওভার 5 বলে 170 রান চেজ, 33 বলে 100, মানে কাউকে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের মতো ম্যাচে তাও আবার, মানে কাউকে বাদ রাখেনি, সেই রাবাডা থেকে শুরু করে। আর ইয়ানসন তো ভাই 2 ওভার 5 বলে 53 রান খেয়েছে, মার্কো ইয়ানসন ভাই। করবিন বসকে কি কম দিয়েছে নাকি? তাই 6 4খানা 4, একটা ওভারে 6 ওভারে 84 মেরেছে, 84, তাহলে পাওয়ার প্লেতে 84 রান খেয়েছে ও। মানে কোনো দিক থেকে নিউজিল্যান্ড, এই তো সাউথ আফ্রিকা কোনো দিক থেকেই তোর ম্যাচের মধ্যে ছিলই না। বল যাচ্ছে, মার্কো ইয়ানসন বল ছেড়ে দিচ্ছে, মানে ধরতে উঠাতে ইচ্ছা করছে না, এরকম অবস্থা। হ্যাঁ, প্রথম তো পাওয়ার প্লেতে তোর টিম সাইবার্ট আর টিমে মানে তোর ফিল অ্যানিলের ক্যাচটা ইজি ক্যাচ, ঠিক আছে, ওখানেই ড্রপ করে দিয়েছে। সে আমি ভাবলাম ওদেরও 3-4টে ক্যাচ মিস হয়েছে, সে ম্যাচ ক্যাচ মিস হবে, যে একতরফা হবে এটা কেউ ভাই ভাবতে পারেনি। আর হচ্ছে তোর ইয়ের কথা, এই নিউজিল্যান্ডের কথা যদি আমরা বলি, নিউজিল্যান্ড যে ফাইনালে উঠলো,
এটা তোর কি মনে হয়, মানে কেমন একটা সিচুয়েশন বলছি আমি এটাতে, যে খুশিও আবার সাউথ আফ্রিকার জন্য কষ্ট হলো। হ্যাঁ, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডও একটা টুর্নামেন্টে এখনো জিততে পারেনি না। সাউথ আফ্রিকা প্রথম কি ফেভারিট হয়ে এসেছিল, একটা ম্যাচও হারেনি, সেখানে সবার একটা ফেভারিট টিম ছিল, তাই বলে এইভাবে হারবে, এটা এইভাবে হেরে আমার তো মনে হচ্ছে কি বলতো, মানে নিউজিল্যান্ড কিন্তু এখন ভাই মানে যেই কালকের ম্যাচ মানে আজকের ম্যাচ ইন্ডিয়া আর হচ্ছে ইংল্যান্ড, কপালে কষ্ট। আমি কপালে কষ্ট তো, আমার কি গাট ফিলিং কি বলছে জানিস, আমার মনে হচ্ছে ফাইনালে গিয়ে নিউজিল্যান্ড এর 1% খেলাও দেখাতে পারবে না, আমার এরকম গাট ফিলিং। বেস্ট ম্যাচটা কিন্তু বেরিয়ে আসলো, এটা ঠিক। হ্যাঁ, বেস্ট ম্যাচটা কিন্তু বের করে ফেলেছে ওরা। তার মানে কি যে আমার ওখানে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার ফাইনালে উঠলে আমার ভাই কোনো রকম টেনশন থাকে না অন্তত ইন্ডিয়ার সাথে। মানে ওরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই একটা দুটো টিম যেটা হচ্ছে সাউথ আফ্রিকা আর হচ্ছে তোর নিউজিল্যান্ড, যারা আজ পর্যন্ত টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। তার মানে জিততে পারেনি কারণ এইসব জায়গায় ফল করে যায়, মানে প্রেশারটা নিতে পারে না। তো দুটো টিমের মধ্যে একটা টিম জেতারই কথা ছিল, কিন্তু নিউজিল্যান্ড সত্যি কথা তারিফের যোগ্য। এতদিন পর্যন্ত এমনও ছিল যে নিউজিল্যান্ড উঠতে পারতো কিনা সেটাই সন্দেহ ছিল। পাকিস্তানে ম্যাচ হারাতে নিউজিল্যান্ড উঠলো, ওইখান থেকে নিউজিল্যান্ড এভাবে একটা ম্যাচ খেলে ফাইনালে একদম। অবশ্যই। তো যাই হোক, এখানে ওদের ম্যাচ আমরা প্রথম ফাইনালিস্ট পেয়ে গেলাম, নিউজিল্যান্ড প্রথম ফাইনালিস্ট পেয়ে গেলাম আমরা। এবার সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে যেটা অ্যাজ অ্যান ইন্ডিয়ান, আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, সেকেন্ড সেমিফাইনালের উপরে আসবো আমরা এই ভিডিওর মধ্যে। ওয়াংখেড়েতে হতে চলেছে প্রায় সিমিলার গ্রাউন্ড, সিমিলার কন্ডিশনস, একদম সেম টু সেম। আর এমনিতেও ওখানে ইডেনেও ডিউ আসে, মুম্বাইতেও ডিউ আসে, তো এখানে ডিউ তো আসবেই পুরো সমুদ্রের পাশে একদম। তো যাই হোক, এই ম্যাচটা হতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজকের ডেটেই ইংল্যান্ডের বিরুদ্ধে। এইবার আমরা দেখবো যে কার পাল্লা বেশি ভারী লাগছে, কোন টিমের স্ট্রেংথ বেশি আছে, বা হচ্ছে কোন উইকনেসেস কি কি আছে যদি আমরা বলি প্রথম থেকে। বল উইকনেস থেকে মেন কথা হচ্ছে প্রথম যেটা স্ট্রং পয়েন্ট দুটো টিমের জন্য হতে চলেছে। স্ট্রং পয়েন্ট আসছে না আমি ওইটার বলতে হচ্ছে টস। হ্যাঁ, মানে বলছি আর উইকনেস আর হচ্ছে স্ট্রংনেস, এটা তো আমরা বের করব সব সাইডে। সবার আগে ভাই টস যে জিতবে তার পাল্লা এমনি 10-20% এদিকে একদিকে ভারী হয়ে যাবে, ওইটাই বলছিলাম সবার আগে। তো আমরা যদি ইংল্যান্ডের রেকর্ড দেখি ইন্ডিয়ার বিরুদ্ধে, সবার প্রথমে যদি দেখি আমরা আইসিসি নকআউট স্টেজে গিয়ে আর কি সেমিফাইনালে গিয়ে, তো দুটো আছে কিন্তু এখানে। 1983-তে আমি সেই পুরনো রেকর্ড আনছি, ইন্ডিয়া কিন্তু জিতেছিল, 87-এ ইংল্যান্ড জিতেছিল, 2022-এ ইংল্যান্ড সেই জনি বেয়ারস্টো আর জস বাটলার মিলে জিতিয়ে নিয়ে গেল ইংল্যান্ড, আর লাস্ট যেটা ছিল 2024 ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়া জিতেছিল সেমিফাইনালে। এই সেম এরকম পড়েছে, তো মোটামুটি সমান সমান রয়েছে এখানে যদি আমরা বলি। আর ওইদিকে ইংল্যান্ড এখানে কেন বেশি কনফিডেন্স পাবে আমি বলছি সেটা, কারণ ইংল্যান্ড কিন্তু এইভাবে চেপে ছিল, কিন্তু ম্যাচ কিন্তু ওরা একটাই হেরেছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটাই ম্যাচ হেরেছে কিন্তু ইংল্যান্ড, কিন্তু তাছাড়া ঠিক কুতে পুতে কোনো রকম ভাবে কিন্তু ম্যাচ বের করে নিয়ে এসছে, ওরা জিতে নিয়ে এসছে। ওই যে একটা নিউজিল্যান্ডের এগেইনস্টেও জিতেছে ইংল্যান্ড, কিন্তু ওই যে একটা বললাম সেমিফাইনাল, প্রেসার দুই টিমেরই থাকবে, ঠিক আছে। আর ব্যাটিং লাইন আপ বা বোলিং লাইন আপ সেটা অবশ্যই আসছি। তার আগে আমি একটা কথা বলতে চাই, কি বলতো, দুই টিমেরই ঠিক আছে কম্বিনেশন কিন্তু সেম, তুই দেখ পুরো দুই টিমেরই কম্বিনেশন, কিন্তু ইন্ডিয়া একটু এগিয়ে আছে বোলিং এর দিক থেকে, একটু এগিয়ে। কিন্তু দেখ আমি উইল জ্যাককেও কিন্তু বাদ দিচ্ছি না, আদিল রাশিদকে কিন্তু বাদ দিচ্ছি না, কেন এরা হচ্ছে ভাইটাল ম্যাচে না, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, আমি বিশেষ করে উইল জ্যাকসের কথা বলতে যাচ্ছিলাম, যে ওদের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এটা যে ওদের উইল জ্যাকস অলরেডি 4খানা ম্যান অফ দ্য ম্যাচ জেতা হয়ে গেছে উইল জ্যাকস, ঠিক আছে। এর মধ্যে আবার নেগেটিভ পয়েন্টও আছে, ওটা আসছে এরপরে। আর ইন্ডিয়ার কনফিডেন্স যদি বলা হয়, এখানে ইন্ডিয়ার কনফিডেন্স একটাই সব থেকে, সঞ্জু স্যামসন ফর্মে চলে এসেছে, এটা হচ্ছে সব থেকে বড়। আর একটাই কিন্তু আমাদের অভিষেক শর্মা এখনো ফর্মে আসেনি, না অভিষেক শর্মা ফর্মে আসেনি, কিন্তু অভিষেক শর্মাকে শুধু বলে দিতে হবে ভাই লাস্ট যে তুই 100টা করেছিস সেটা ভাই কোন মাটিতে করেছিস, তাহলে এবার ঘুম থেকে উঠে আসবে। আর ইংল্যান্ডকে তো ধুয়ে দিয়েছিল 2025 শুরুতে, ওই তো তাই বললাম যে 54 বলে 135, সেখানে তো স্ট্রাইকটা ছিল 250, তাহলে তাকে কি বলতে হবে ভাই ওয়াংখেড়েতে তুই ওঠ, এবার জেগে ওঠ, আসবে। তো আমরা টিমের যদি এক এক করে স্ট্রেংথ আর উইকনেসেস এর উপরে আসি, স্ট্রেংথ যদি বলি আমরা ইন্ডিয়ার সবার প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে সঞ্জু স্যামসন ফর্মে চলে এসেছে, এক কথা। তো দ্বিতীয় কথা, আমাদের বোলিং সেটআপ পুরোপুরি পারফেক্ট হয়ে রয়েছে একদম, ও ইংল্যান্ডের থেকে বেশি বেটার রয়েছে আরো, তোর স্ট্রেংথের মধ্যে আছে, এক্সপেরিয়েন্স হোক বেশি আছে। হ্যাঁ, আর ইন্ডিয়ার ফুল স্ট্রেংথ টিম একদম পুরো পাকাপোক্ত টিম আছে, যার কোনো রকম কোনো চেঞ্জেস এর দরকার নেই। যেটা ম্যাচ খেলে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে
মানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল উঠেছি, সেম কম্বিনেশনই থাকবে। আর ইন্ডিয়া আর ইংল্যান্ডের স্ট্রেংথ যদি বলি আমরা, ওদের মিডল অর্ডার ব্যাটার কিন্তু ওদের ওপেনার্সরা ফ্লপ, কিন্তু মিডল অর্ডার কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, আর ওরা প্রত্যেকে ফর্মে রয়েছে। টম ব্যান্টন হোক, স্যাম কারান হোক, তারপর হচ্ছে তোর উইল জ্যাক্স হোক, হ্যারি ব্রুক সেঞ্চুরি মেরে এসেছে অলরেডি, ঠিক আছে। আর প্রিন্স সল্ট, এই যে আমার কোথায় ভয় লাগে জস বাটলার এতদিন খেলতে পারেনি, দেখ এই আমি এই জিনিসটা আমি বলতে চাইছিলাম, মানে ভাবছিলাম ভয় লাগে, ভয় যদি খেলে দেয় তারও ভাই কিছু করে না। এই জস বাটলার, ফিল সল্ট এরা দুজন সেম টিম সাইফার্ট আর ফিন অ্যালেনের মতো, মানে ভয়টা ওখানে লাগছে। এতদিন আমাদের কাছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন আছে যদিও বা আছে, মানে এরা কি বলতো, এরা হচ্ছে সোতা হুয়া, ঠিক আছে। তুই যদি এবার দেখ সেমিফাইনালের মতো ম্যাচ, ওরা তো আর আবাগোবা না, এটাই তো বলছি, ওরা ফর্মে আসবে, এটা আমাকে ধরেই চলতে হবে, এটা আমাকে ধরে। আমার মনে হয় পুরো এই যে তোর ইংল্যান্ড আর হচ্ছে তোর ইন্ডিয়া যে ম্যাচটা হবে, আমার মনে হয় টি-20 সব থেকে বড় এক্সপিরিয়েন্স আছে বাটলারের কাছে, হ্যাঁ ঠিক আছে। এ হয়তো ফ্লপ বা কিছু, আর ইংল্যান্ডের টিমেই আছে টোটাল আদিল রাশিদের মতো প্লেয়াররা রয়েছে সবথেকে, আমরা ভাই দেখছি না, দেখতে হচ্ছে ভাই সোতা হুয়া সেন, উংলি মাতকার, যাক জায়গা তো চির ফাড় দেঙ্গা, মানে আমার মনে হচ্ছে এটা ভগবান না করুক, যেটা হয় আর হলে কিন্তু ভাই কপালে কষ্ট আছে, কারণ পাওয়ার প্লে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। আর যেই ব্যাট করুক সে ভাববে 220 থেকে 25 হাই স্কোর, আর মুম্বাই হোক বা কলকাতা হোক, পাওয়ার প্লে সবথেকে ইম্পর্টেন্ট। যদি 6 ওভারে 80-85 যদি হয়ে যায়, যদি করতে পারে যেই টিম, সেই টিম মনে করে এগিয়ে থাকবে 220-25 এ মোটামুটি গিয়ে শেষ করবে। তো উইকনেসের মধ্যে যদি আমরা আসি, উইকনেসে ইন্ডিয়ার উইকনেস কি আছে, সেটা হচ্ছে অভিষেক শর্মাকে আমরা এখনো ফর্মে দেখতে পাইনি, এই একটা উইকনেস আছে। তারপরে ওই যে তোর ব্যাটিং কোলাপসে দেখা যাচ্ছে, এই একটা উইকনেস আছে ইন্ডিয়ার যদি আমরা বলি। আর হচ্ছে বরুণ চক্রবর্তী কিন্তু রিসেন্টলি লাস্ট 2-3টে ম্যাচে কিন্তু মার খেয়ে আসছে, এটা কিন্তু আমাদের একটা বড় কনসার্ন রয়েছে, একটা ভয়ের বিষয় রয়েছে। বরুণ চক্রবর্তী যদি ফর্মে না আসে তাহলে কিন্তু ইন্ডিয়া বিপদে পড়তে পারে এখানে, অবশ্যই। কারণ বরুণ চক্রবর্তী যেই ম্যাচেই খেলবে সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়া আগে অনেক এগিয়ে থাকবে আগেই, কারণ আমরা কিন্তু এই বিশ্বকাপে পুরো বিশ্বকাপটা কিন্তু সেরকম ফর্মে কিন্তু আমরা না, কেউ অল্প আমরা এখানে কন্ট্রিবিউশন হয়ে থেকে এই অবধি পৌঁছাতে পেরেছি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এই একটা উইকনেস আছে, কিন্তু আমার মনে হচ্ছে কোথায় বলতে এক্সপিরিয়েন্স কাজ করবে, ঠিক আছে। কেন একটা সেমিফাইনাল ম্যাচ তো সবার উপর প্রেসার থাকবে। সামনের টিমের একবার দেখ কারা আছে, তারপরে এক্সপেরিয়েন্সের কথা বল। টিমের কেন কথা মনে করাস, ঠিক আছে। 8 নাম্বার 9 নম্বর ওদের জোফরা আর্চার অবধি ব্যাট করতে পারে, বল নামিয়ে ঘুরিয়ে ছয় মারতে পারে। আরেকটা প্লেয়ার আছে যেটা হচ্ছে জিমি ওভারটেন মনে খেলবে না, খেলবে হচ্ছে তোর কথা কি বলতো, রেহান আহমেদ খেলবে। রেহান আহমেদ খেলিয়েছে, আমার মনে হয় জিমি ওভারটেনকে আবার ফেরত নিয়ে চলে আসবে, হতে পারে যদি মুম্বাইয়ের মাঠে স্পিনার খেলিয়ে। আমি কেন বলছি, দুটের কিন্তু সিমিলারিটি সমান, ও কিন্তু ভালো ব্যাট করে, লাস্টে যে ইনিংসটা গেছে না বল করে, কিন্তু ও স্পিনার আর ও মিডিয়াম পেসার, এটার মধ্যে সবথেকে বড় না বলছি আর কি, ব্যাটে দেখলাম মানে ওদের কোনো আমার মনে কোনো উইকনেস নেই, আমার যেটা উইকনেস আছে আমি সেটার উপরে আসছি। ইংল্যান্ডের উইকনেস যদি আমরা বলি, ইন্ডিয়ার উইকনেস তো বললামই, ইংল্যান্ডের যদি উইকনেস ধরি আমরা, এখানে জস বাটলার আর ফিল সল্টের ফর্ম সবথেকে বড় উইকনেস ওদের, কারণ জস বাটলার পুরোপুরি ফ্লপ গেছে এই টুর্নামেন্টে, পুরো ওর 20 রানের উপরে একটা ম্যাচ হয়তো 26 রান করেছে এরকম, মানে একজন ফ্যান হিসেবে বলছি সেটাই। হ্যাঁ, আর আরেকটা বড় ওদের উইকনেস আছে, সেটা হচ্ছে কিন্তু ওদের বোলিং লাইন আপ, ওদের ওই জোফরা আর্চার বাদ দিয়ে কিন্তু আদিল রাশিদ বল বা ইয়ে হোক, সেরকম কিন্তু কোনো বলে সেরকম কিন্তু ফর্মে নেই, না মানে সেরকম হাইফাই নামও নেই, ঠিক আছে। কিন্তু ওই যে কোথায় বললাম যে ইংল্যান্ড এমন ভাবে উঠে এসছে না, আর ওদের সব ওই অলরাউন্ডার গুলো দিয়ে চালাচ্ছে, স্যাম কারান, উইল জ্যাক্স, এরা একটু বল করে দিচ্ছে, আর ব্যাটিং এর উপরে কিন্তু পুরোপুরি টিমটা, ইংল্যান্ডের টিমটা, যেটা ইন্ডিয়ার টিমে যে ব্যালেন্সটা রয়েছে আর কি। আর ওই যে আরেকটা কি বললাম, বা সেমিফাইনাল তো প্রেসারে সব টিমই থাকবে, ঠিক আছে। তো হ্যাঁ, আর স্ট্র্যাটেজির উপরে যদি আমরা আসি, ইন্ডিয়ার কি স্ট্র্যাটেজি হতে পারে? স্ট্র্যাটেজি বলতে গেলে সবার প্রথমে টসের কথাটা বলবো, যেটা টস যেত, বোলিং নাও, সামনের টিমকে 180-র মধ্যে গোটানোর চেষ্টা, এটা হচ্ছে সবার প্রথমে আমার। আর আমার মনে হচ্ছে 10 অবধি রিকোয়ার্ড রাউন্ডে 10 অবধি কিন্তু পারফেক্ট থাকবে, ঠিক আছে। 180ও যদি হয়, আমি ভাবলাম আরো 10 কি আরো 15, মানে 190-95 যদি হয় না, তাহলে এটা আমার মনে হয় চেসেবল একটা রান চেস হতে পারে। এই মুম্বাইয়ের মাঠে হবে, এই জিনিসটা হবে। কলকাতায় প্রায় অনেকটাই তো সিমিলার। আর হচ্ছে আরেকটা যদি স্ট্র্যাটেজি বলা হয়, যেটা করে আসছে আমরা লাস্ট দুটো ম্যাচ ধরে দেখছি, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরার ওভার কিন্তু ওদের মেনলি খেলছেই কিন্তু ফিনিশাররা, লাস্টের দিকে যারা আসছে তারাই কিন্তু খেলতে, উইল জ্যাক্স, টম ব্যান্টন কিন্তু সব 4-5-এর পরে নামে। তো ওদের জন্য আমার লাস্টে গিয়ে জাসপ্রীত বুমরার দুটো ওভার চাই, ওই তো যেরকম ভাবে করাচ্ছে আর কি। হার্দিককে দিয়ে স্লগ ওভারে বল করানো যাবে না, তার আগে না ওই হার্দিক আসলে কিন্তু আমার মনে হচ্ছে কি বলতো, তোর আশদীপ সিং 17 ওভারের আগে হার্দিক পান্ডিয়ার বল শেষ করতে হবে 17 ওভার। হার্দিক পান্ডিয়া মনে পাওয়ার প্লেতে কিছু মানে 1 ওভার হলেও করাতে পারে, পাওয়ার প্লেতে করাক, পাওয়ার প্লের ওর এক্সপেরিয়েন্স আছে,
স্লগ ওভারে গিয়ে ওই 17 ওভারের পরে গিয়ে 18 নম্বর 19 নম্বর ওভার দিলে কিন্তু হার্দিক পান্ডিয়া ওইখানটায় মানে আমরা বলতে চাইছি কি বলতো, আর্শদীপের 2 ওভার আর হচ্ছে তোর বুমরার 2 ওভার, ঠিক আছে, 16 ওভারের পর নিয়ে আসো, 2 ওভার না হোক আর্শদীপের অন্তত 1 ওভার, তো 16 ওভারের পর নিয়ে আসো, 18 19 কি 20 মধ্যে ওদেরকে দিয়ে কমপ্লিট। আর বরুণ চক্রবর্তীকে পাওয়ার প্লেতে বল করাতে হবে, সে মার খাক না খাক ও উইকেট তুলে দেবে, এটা হচ্ছে মেন মুদ্রা কথা। আর যদি আমরা টিমের কথা বলি, টিমে কিছু চেঞ্জ হতে পারে কিনা, যেটা ইন্ডিয়ান টিমে আমি কোনো রকম চেঞ্জ দেখছি না, একদম হবে না, করতেও লাগবে না, চেঞ্জ দেখছি না। ওখানে শিবম দুবে যেমন জায়গায় যেমন জায়গায় খেলছে পারফেক্ট আছে, তিলক বর্মা 5-এ খেলছে 5-এই খেলুক, হার্দিক পান্ডিয়া তিলক বর্মা আগে পরে ম্যাচ বুঝে ম্যাচের উপরে আর কি। আর ইংল্যান্ডের টিমেও সেরকম চেঞ্জ নেই, রেহান ওভারের বদলে হয়তো জেমি ওভারটন চলে আসবে, ব্যাস ওইটুখানি চেঞ্জ হতে পারে। তাহলে আমার একটা আছে, জস বাটলারের জায়গায় কি ওদিকে কিন্তু রয়েছে, বেন ডাকেট রয়েছে, বেন ডাকেট, হ্যাঁ না বেন আমার মনে কি বলতো এই ম্যাচের জন্য চেঞ্জ করবে, আমারও এটাই মনে হয় যে এতদিন যখন খেলিয়ে এসেছে মাঝখানে খেলায়নি, আর বেন ডাকেটকে হঠাৎ করে একটা ম্যাচে ওই যে অনেকে মানে এটাই বলতে আমার খুব ইচ্ছা করে, মানে অনেকে দেখি কি না ইন্ডিয়ার বিরুদ্ধে না ফর্ম ফিরে পায়, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা মানে জস বাটলার কিন্তু আমার খুব ভয় লাগছে, প্লেয়ার টু ওয়াচ আউট ফর এর মধ্যে যদি আসি আমি সবার প্রথমে কিন্তু আমার জস বাটলারকে নিয়েই ভয় লাগছে, যে এই ম্যাচে জস বাটলার আর ফিল সল্ট এই দুটো প্লেয়ার আছে। আমার উইল জ্যাক্স ওদের নিয়ে অত ভয় নেই, ইন্ডিয়ান বোলার যা আছে, কিন্তু এদেরকেও খেলে অভ্যস্ত কিন্তু এই দুটো প্লেয়ার আছে যারা এদেরকে খেলে অভ্যস্ত, না হ্যারি ব্রুক না টম ব্যান্টন না উইল জ্যাক্স, কেউ কিন্তু খেলে অভ্যস্ত না, ওটা জস বাটলার আর ফিল সল্ট এই দুটো প্লেয়ারকে সবার প্রথমে আমাকে তুলতে হবে। ওই তো মোদ্দা কথা হচ্ছে পাওয়ার প্লেতে ভাই বরুণ চক্রবর্তীকে হয়তো 1 ওভার নিয়ে আসুক বা বুমরা 1 ওভার করুক আর সাথে 2 ওভার করুক, ঠিক আছে, মোটামুটি উইল জ্যাক্স আর হচ্ছে জস বাটলার আর তোর ইন্ডিয়ার তরফ থেকে যদি যদি সেরকম বলিস প্লেয়ার টু ওয়াচ আউট ফর, আমি বলবো সূর্য কুমার যাদব, কারণ ওর হোম গ্রাউন্ড প্রথম কথা, ঠিক আছে, সূর্য কুমার সেই 84 রান ইউএস এর এগেনস্টে এই মাঠে কিন্তু এসেছিল, তো সূর্য কুমার যাদবের দিকে তাকাতে হবে, আর ওর অন্তত ভালো স্ট্রাইক রেটে খেলতে হবে, যেটা কিন্তু এই জিনিসটা আমরা এই বছর পাইনি সূর্য কুমার যাদবের থেকে, যেহেতু মুম্বাইয়ের মাঠ আছে, হোম গ্রাউন্ড আছে, ওটা আমরা আর আরেকটা যেটা প্লেয়ারের আমরা ওয়াচ আউট করবো আর কি, সেটা হচ্ছে কে বলতো, অভিষেক শর্মা, আমার মনে হচ্ছে কিছু একটা করে দেখাবে ভাই, অভিষেক শর্মার কাছে কিন্তু ভালো অপরচুনিটি রয়েছে এই জায়গাটায়, অভিষেক শর্মাকে নিজের গেম দেখাতেই হবে, কোনো টুকাটুকির দরকার নেই, যখন গেছেই যখন আর যাওয়ার তো কিছু নেই, এবার শুধু পাওয়ার, তাও পাওয়ার জন্য পাওয়ার দেখাও, পাওয়ার 6 মারো, তোমার যেটা নাম তোমার যেটা পরিচয় সেই পরিচয়টা দেখাও, এটা হচ্ছে অবশ্যই। আমরা কোনো প্রেডিকশনে আসবো না, আমাদের দুটো প্লেয়ার যেটা বললাম অভিষেক শর্মা আর সূর্য কুমার, এই দুটো প্লেয়ার কিন্তু কি মানে কি অফ দ্য মোমেন্ট যেটা বলে না, কি প্লেয়ার হতে চলেছে না সিরিয়াসলি, এই দুটো প্লেয়ার চললে মোটামুটি আর কোনো অসুবিধা থাকবে না। তো এখানেই রাখছি হলো, এখানে মোটামুটি যা ইন্ডিয়া প্রিভিউ বলতে গেলে এরকমই আছে, আর আমাদের আপনাদের সঙ্গে ম্যাচের সময় তো দেখা হবে, আপনাদের সঙ্গে আমরা লাইভে আসারও চেষ্টা করবো, লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো তার আগে আরেকটা জিনিস, আইপিএল এর তরফ থেকে একটা নিউজ আছে, সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু হোম গ্রাউন্ড কনফার্ম হয়ে গেছে, 5টা ম্যাচ খেলবে টোটাল ইনক্লুডিং ফার্স্ট ম্যাচ, 5টা ম্যাচ খেলবে টোটাল তো চিন্নাস্বামীতে, আর 2টো ম্যাচ কিন্তু রায়পুরে খেলবে, এইভাবে কিন্তু এবার ডিভাইড করে দেওয়া হয়েছে। আর 28শে মার্চ থেকে কিন্তু আইপিএল শুরু হতে পারে, এটা শোনা যাচ্ছে, আর 31শে মেতে গিয়ে ফাইনাল হবে। তো আজকের মতো এইটুকুই রাখছি, আপনারা জানাবেন ভিডিও কেমন লাগলো, আমাদের প্রিভিউটা কেমন লাগে, আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, ভিডিও লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন ঘন্টা দাবিয়ে দেবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন সবার প্রথমে ভিডিও আমাদের। চল তাহলে আজকের মতো বাই, গুড বাই।